Hello, hi everyone, good morning, welcome back to a new vlog and most welcome to my channel. কেমন আছো তোমরা সবাই অবশ্যই কমেন্টে জানাও। আমি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আজকে দেখো সকাল সকাল এই লঙ্কা গাছটা দেখতে এসেছি, কারণ বিগত কয়েকদিনে তো খুব বৃষ্টি পড়লো আর আগে তো প্রচুর লঙ্কা গাছটাই ফুল হচ্ছিল, কিন্তু রোদের জন্য ফুলগুলো ঝরে যাচ্ছিল, ফল হচ্ছিল না। তাই ভাবলাম যে বৃষ্টি যেহেতু হয়েছে হয়তো ফল টল ধরেছে, তো দেখি একবার চেক করে। এসে দেখছি যে না, সত্যিই তো গাছে ফল ধরেছে, বেশ অনেকগুলো লঙ্কা হয়েছে। তবে গাছের ফুল কিন্তু খুব বেশি নেই, একটা দুটো করে ফুল রয়েছে, বাদ বাকি ফুলগুলো সব একদম ঝরে গেছে। রোদে নয়, হয়তো বৃষ্টি বা ঝড়ের কারণে। তো ফুল খুব কম আছে আর ফল কিন্তু বেশ দেখলাম অনেকগুলোই ধরেছে। আর এই লঙ্কা গাছটা পুরো একদম ঝাপঝুপে লঙ্কা গাছ, আর এটার লঙ্কাগুলো বড় বড় সাইজের মোটা মোটা হয় আর ঝাল, প্রচণ্ড পরিমাণে ঝাল। পেরোনোর সময় দেখলাম এখানে একটা প্রজাপতি উঠছে, ভাবলাম একটুখানি ভিডিও করি, কিন্তু না, প্রজাপতির ভিডিও করা একদম অসম্ভব ব্যাপার। ও তো এক জায়গায় বসবে না যে ওর ভিডিও করব। ওইদিকে আমার শাশুড়ি মা পুকুর থেকে শামুক তুলছে তাল ডাল দিয়ে। আর পৌঁছে গেছি এখন আমাদের কলা গাছের এখানে। কিছুদিন আগেই তোমাদের দেখিয়েছিলাম কলা গাছটায় ফুল এসেছে। আজ দেখো ফুলটা পুরো কাঁধিতে পরিণত হয়েছে। পুরো ফুলটা অবশ্যই নয়, কাঁধিটা পরিপূর্ণ হয়ে এসেছে। আর এবারে ফুলটাকে তুলে নিতে হবে। এবার যে কলাগুলো হবে সেগুলো একদম ছোট্ট ছোট্ট হবে, ওগুলো আর পরে খাওয়া যাবে না বা ওগুলো ভালোও লাগবে না। তো ফুলটা এবার কেটে নিতে হবে। কিন্তু এইবারের কাঁধিটা হয়েছে সবথেকে বড়, এতদিনও পর্যন্ত আমাদের যতগুলো কলা গাছ হয়েছে আর যতগুলো কলার কাঁধি হয়েছে তার থেকে তার সব থেকে বড় কিন্তু এই কলা কাঁধিটাই হয়েছে। আর সব থেকে বেশি কলাও ধরেছে, জানো তো। আমি ওপরের যে ফেনিটা, সেই ফেনিটাতে গুনলাম, দেখলাম একটা ফেনিতে 27টা মনে হয় কলা ধরেছে, 27টাই মনে হয় গুনলাম। এই মুহূর্তে আর মনে পড়ছে না, তবে অনেকগুলো কলা আছে একটা ফেনিতেই। তাহলে তো ধরেছে টোটাল 13টা ফেনি এখনও পর্যন্ত হয়েছে। কলা মনে হচ্ছে এই কাঁদিটাতে অনেকগুলো হবে। আর এই যে 12মাসি সজনে গাছটা আছে, এই সজনে গাছটায় আমি তোমাদের সেদিন বলেছিলাম না যে 12মাসি গাছ, 12মাসি এই গাছের মধ্যে ফল ফুল দুটোই থাকে। তবে ফুলটা বেশি থাকলেও ফলের হার কিন্তু কম, ফলটা কিন্তু কম ফলে। ওই যে দূরের দিকে দেখালাম, ওইখানে দুটো ডাঁটা ঝুলছে, সজনে ডাঁটা, আর ফুল তো গাছে রয়েইছে। আর এই দিকের একটা দুটো সরু সরু ডাল এসেছে, এই ডালগুলোতে দেখো ফুল আর ফল দুটোই রয়েছে। তবে এই যে গাছের পাতা, যেটাকে আমরা সজনে শাক বলি, এই সজনে শাকটার টেস্টটাও কিন্তু একদম অন্যরকম। সজনে শাক যেমন শক্ত শক্ত হয়, এটা কিন্তু সেরম হয় না। এই গাছের পাতাগুলো সজনে শাকগুলো খুব নরম একদম। এটা রান্না করলে এই শুশনি শাকের মতো লাগে, খেলে মনেই হবে না যে সজনে শাক খাচ্ছি, মনে হবে যেন শুশনি শাক খাচ্ছি, এত ভালো লাগে। এই গাছটার সব কিছুই ভালো, গাছের শাক, ডাঁটা, ফুল সমস্তটাই কিন্তু অপূর্ব স্বাদ, দারুণ লাগে খেতে। একটা ডাঁটা দিয়ে দিলে তরকারিটা এতটাই সুন্দর হবে যে তুমি একটা ডাঁটা দিয়েই যে পুরো তরকারিটা করবে, খেতে পারবে। ওই দেখো উপরে একটা ডাঁটা ধরে আছে, মোটা। এই গাছে ডাঁটাগুলো অনেক মোটা মোটা হয় আর খুব একটা বেশি লম্বা হয় না। ওই যে দেখতে পাচ্ছ দূরে, এই দেখো আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, ডাঁটাটা একটা উপরে ধরে আছে। আরও আমি টোটাল 3টা ডাঁটা দেখতে পেয়েছি, জানো তো। এই যে দেখো এইখানে আরেকটা ডাঁটা ধরেছে, এটা আরও হাইটটা কম, লম্বা, লেন্থটা এর কম অনেকটা, লম্বাটা কম, কিন্তু মোটাটা অনেক বেশি। আর এই ডাঁটাটা যত মোটা হয় তত এর স্বাদ বাড়ে। আর আমি তো এসেছিলাম ফুল তুলতে। বাড়ি এসে দেখি আজকে মাছ কেনা হচ্ছে, আর এই মাছওয়ালার কাছের মাছগুলো খুব সুন্দর। এখানে রুই মাছ আছে আর সাইপিনাস মাছ আছে। সাইপিনাস মাছটা আমার খেতে তো ভালো লাগে না, কিন্তু এই সাইপিনাস মাছের পেটের যে ডিমটা আছে ওইটার হেভি টেস্ট, দারুণ লাগে। আমার মনে হয় সাইপিনাস মাছের পেটের ডিম এতটাই টেস্ট হয় যে যে কোনো মাছের পেটের যে কোনো মাছের ডিমকে ও হার মানিয়ে দেবে। আমার তো মাছের ডিমের মধ্যে সাইপিনাস মাছের ডিমটা সেরা লাগে, এতটাই ওর টেস্ট আমার খুব ভালো লাগে। কিন্তু সত্যি কথা বলতে মাছটা সেরকম কোনো টেস্ট পাওয়া যায় না, কারণ আমাদের পুকুরে আগে প্রচুর সাইপিনাস মাছ হতো। এক একটা মাছের ওজন 2 কেজি 3 কেজি হতো, আর তার থেকে প্রায় 500 গ্রাম 800 গ্রাম মতো ডিম বার হতো। তাই এককালীন এই মাছের ডিম প্রচুর খেয়েছি, এই মাছও প্রচুর খেয়েছি। আর এবারও দেখবে হয়তো আমাদের পুকুরে যখন মাছ ধরা হবে তখন কিন্তু এই সাইপিনাস মাছ অবশ্যই পড়বে। এবছর যদিও ছাড়েনি,
আর এই আম গাছটার আমগুলো সিঁদুরি আম, যেটা একদিন পেকেছিল, তোমাদের দেখিয়েছি কি দেখাবো, হয়তো তোমরা দেখবে, দেখানো হয়নি এখনও, দেখাবো। কিন্তু দেখো কাঁচাতেও এর কালারটা কিন্তু অসাধারণ লাগছে, আর পাকলে এর কালারটা এত সুন্দর, তোমরা দেখলে একদম পাগল হয়ে যাবে। সকাল সকাল কাকিমা এসে বলছে আজকে আমার চুলটা কেটে ছোটো করে দেয়, কারণ গরমের তাড়নায় এই লম্বা চুল আর রাখতে ইচ্ছে করছে না, আর এমনিতেও কাকিমা খুব একটা লম্বা চুল রাখেনি। তো কাকিমা এসছে চুল কাটতে। এইদিকে চলে এসছে হচ্ছে একটা ফেরিওয়ালা, যার কাছে টুকটাক সাজগোজের জিনিস, টিপপাতা, মাথার রাবার ব্যান্ড, কানের টানের এইসব পাওয়া যায়, সেই সঙ্গে মাথার চুল ছেঁড়া দিয়ে এইরকম টুকটাক বাসনকুসনও পাওয়া যায়। তো এই আমাদের রাখি, মানে আমাদের পুচকির মা, ও দেখছিল বাসন, ও নিল অবশ্য এই যে একটা বড় জামবাটি আর একটা ছোট জামবাটি, দুটো নিল। এই যে দেখো হাতে ধরেছে, এই দুটো জিনিসই নিল। মাথার চুল দিয়ে প্লাস আর 20 টাকা লাগলো, সেটা দিয়ে হয়ে গেল ওর, মানে 20 টাকা দিল আর মাথার চুলটা দিল, ব্যাস এই দুটো বাটি ওর হয়ে গেল, জামবাটি বা গামলি বাটি যাই বলি না কেন। তো এই দুটো হয়ে গেল ওর, আর বেশ ভালো লাগলো। আমিও নিতাম, কিন্তু দেখলাম আমার বাড়িতে এত আছে সেগুলোই ব্যবহার করা হয়নি, তো আমি নিয়ে আর কী করব। আর জানো আমার মাথার এত চুল ছেঁড়া আছে, দেখলে অবাক হয়ে যাবে। বিয়ের পর থেকে মাথা থেকে যত চুল উঠেছে, প্রচুর চুল উঠেছিল এক সময়, সব চুল আমি জমা করে রেখেছি, সেগুলো একত্রে কিছু করা হবে। মানে প্রথমে তো আমি ওগুলো মাটির নিচে দিয়ে দিতাম, কিন্তু তারপরে শুনলাম ওগুলো বিক্রিও হয়, তখন থেকে রেখে দিয়েছি, কিন্তু বিক্রি করা আর হয়নি। আর এইদিকে আমি এখন কাকিমার চুলটা কেটে ছোট করে দেব, মানে সমান করে কেটে দেবো, প্লাস কিছুটা ছোট করব। এদিকে তো আমার চুল কাটা প্রায় হয়ে এলো, কিন্তু ওদের এখনও কেনাকাটি শেষ হয়নি, ওরা কেনাকাটি করছে। সেই সুযোগে আমি কাকিমার চুলটা কেটে দিলাম, সমান করে কেটে ছোট করে দিলাম। আমার মনে হয় এখন চুলটা আগের থেকে দেখতে বেশি ভালো লাগছে। আর আজকে আমি বানালাম এক রকমের আচার, তো ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। আগে একদিন বানিয়েছিলাম, কিন্তু সেটা খোসা ছাড়া একটু অন্যরকমভাবে, আজকে বানাবো আর একটু অন্যরকমভাবে। মানে রেসিপি একটা শেয়ার করেছি, সেটা হচ্ছে তেল আমের রেসিপি। আজকে আমের আচারের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, এবং সেটা খোসা সহ। জানি এখন আম পাকছে, কিন্তু অনেক গাছই রয়েছে যখন, যে গাছগুলোতে এখন আমগুলো এই সবে তোমার মানে পরিপুষ্ট হচ্ছে, এখনও পাকার কোনো নাম নেই। তো খোসা সহ আমগুলো আমি 8 টুকরো করে কেটেছি, প্লাস অনেকগুলো কাঁচা লঙ্কা নিয়েছি, আর এখানে নিয়েছি হচ্ছে মেথি, মৌরি আর সর্ষে, সাদা সর্ষে কালো সর্ষে দুটোই নিয়েছি। প্রথমে এই সর্ষেগুলোকে শুকনো কড়াইতে একটু নেড়ে চেড়ে ভেজে নেব, হালকা করে, খুব বেশি নয়, সর্ষে আবার বেশি ভাজলে কিন্তু তেতো লাগে। জাস্ট একটু কাঁচা গন্ধটা এর চলে যাবে ততক্ষণ পর্যন্ত, মানে যদি বলি যে কম আছে, তাহলে মানে কড়াইটা প্রথমে হালকা গরম করে নিয়েছি, তারপরে এগুলো দিলাম, কম আছে মিনিট 3 মতো একটুখানি নাড়াচাড়া করে আর নামিয়ে নিয়েছি। যখনই সর্ষেগুলো ফটফট করে ফুটতে শুরু করবে, তখনই এগুলোকে নামিয়ে নিয়েছি, কারণ আর রাখা একদমই ঠিক হবে না, একদম কড়ার থেকেই নামিয়ে নিয়েছি। তারপর এইখানে আমি তেল ঢেলে দিচ্ছি কড়াইতে, সর্ষের তেল, আচার তো সর্ষের তেল ছাড়া অসম্পূর্ণ। তো দিয়ে দিলাম অনেকটা পরিমাণে তেল, এখানে দিয়েছি প্রায় 500 গ্রামের বেশি তেল দিয়েছি। তো এবার দিয়ে দিলাম হচ্ছে, তেলটা যেই একটু একটু গরম হয়ে এসছে, দিয়ে দিলাম অনেকগুলো গোটা শুকনো লঙ্কা, প্লাস দিয়ে দিলাম হচ্ছে সর্ষে ফোড়ন। সর্ষের জায়গায় অন্য কিছু ফোড়ন দিলেও হতো, মানে আমি বলছি যে শম্ভুরা, মানে 5 ফোড়ন বা গোটা জিরে, সেগুলো দিয়ে দিলেও হতো, কিন্তু এখানে আমি সর্ষেটাই দিলাম। আর তারপরে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এবারে আমগুলো দিয়ে দিচ্ছি। এই আমগুলো যেহেতু নুন হলুদ কিচ্ছু মাখিয়ে রোদে দিইনি,
সুতরাং এই কড়ার মধ্যেই নুন হলুদ মাখিয়ে একটু ভালো করে ভাজবো। তো প্রথমে তেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম যতক্ষণ না পর্যন্ত আমটার কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত। এবার এতে কিন্তু নুন আর হলুদ দুটোই দিয়ে দেবো, প্লাস আরও কিছুক্ষণ ভাজবো। এই আমের আচারটা দোকানে যেরকম আচার কিনতে পাওয়া যায় ঠিক সেরকম হবে। এই যে দেখো ফুটতে আরম্ভ করেছে, এই সময় আমি হলুদটা দিচ্ছি। অনেকটা পরিমাণে হলুদ দেবো যাতে আচারটার কালারটা একটু হলুদ হলুদ হয়, ঠিক আছে। আর নুনটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, নুনটা আগেই না দিলে নুনটা তো ভেতরে ঢুকবে না। তো নুনটা আমি আমটা তেলে দেওয়ার পরপরই দিয়ে দিয়েছিলাম, সেটা হয়তো ভিডিওতে তোলা হয়নি বা হয়তো এডিট করার সময় কাটা হয়ে গেছে। তো এবার হলুদটা দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো। তো এরপর বেশিক্ষণ আর নাড়াচাড়া করবো না, কারণ দেখতেই পাচ্ছ আমগুলো কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। আর বেশিক্ষণ নাড়াচাড়া করলে পুরো আমগুলো ঘেঁটে ঘাওয়া হয়ে যাবে, তখন আর আচারটা ভালো লাগবে না, মানে আচারে কিছু খুঁজে পাওয়া যাবে না। তো সে কারণে আমি আবার দিয়ে দিলাম হচ্ছে লঙ্কার গুঁড়ো। এটা কিন্তু ঝাল লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। তো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আবার এটাকেও নেড়েচেড়ে একটুখানি মিশিয়ে নেব। তারপর আমি কিন্তু একটু হাতে তালুতে নিয়ে দেখব যে এর নুনটা ঠিক আছে কি না। তো আমার একটুখানি, একটু নয় অনেকটাই নুন কম লাগলো, তাই জন্য আমি আবারও নুন দিয়ে দিলাম। আর এবার দেখলাম যে না, নুনটা ঠিক আছে। আচারে খুব বেশি নুন চলবে না, কিন্তু হ্যাঁ অল্প, মানে একদম কম হয়ে গেলেও তো সেটা খেতে খারাপ লাগবে। তো আচারটা আমার হয়ে এসেছে। শেষ পর্যায়ে আমি এটাতে দিয়ে দিচ্ছি ওই যে ভাজলাম শুকনো কড়াইতে যে মশলাগুলো, সেইগুলো একটা গুঁড়ো করে নিয়েছিলাম। তো এই গুঁড়োটা দিয়ে দিলাম, আর গুঁড়োটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নেব। এই গুঁড়োটা দিয়ে, মানে এই যে মশলার গুঁড়োটা, এটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করলে মশলার ফ্লেভারটা শেষ হয়ে যাবে, তাই নাড়াচাড়া করেই কিন্তু কড়াই থেকে নামিয়ে নেব। তো আজকের ভিডিও এরই সাথে শেষ হলো। আশা করি ভিডিওটা ভালো লেগেছে।